জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমাদের আমি স্কুল সার্ভিস কমিশনের ভূগোল বিষয়ে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্রস্তুতি করাবো বলেছি। আজকে আমরা আলোচনা করব পুঞ্জিত ক্ষয় সম্পর্কে। এই পুঞ্জিত ক্ষয় সম্পর্কে জানার আগে আমাদের কিছু শব্দ সম্পর্কে আগে ধারণা পেতে হবে, তারপরে আমরা পুঞ্জিত ক্ষয় সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা জানবো যে এক্সোজেনেটিক বলতে কি বোঝায়। এক্সোজেনেটিক বলতে বোঝায় যে পৃথিবী পৃষ্ঠের ওপরে যে প্রক্রিয়া কার্যকর, অর্থাৎ যে প্রক্রিয়া দ্বারা পৃথিবী পৃষ্ঠের ওপরে যে ভূমিরূপ আছে সেটা পরিবর্তন হয়। এটা হলো যে প্রক্রিয়ার দ্বারা পরিবর্তন হয় তাকে বলা হয় জিওমরফিক প্রসেস বা ভূমিরূপ প্রক্রিয়া। এই যে ভূমিরূপ প্রক্রিয়া সেটা কিসের জন্য হয়? সেটা হয় বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা এবং মানবীয় কার্যগুলি দ্বারা। এখানে ভূমিরূপ প্রক্রিয়া বলতে বোঝায় যে পৃথিবী পৃষ্ঠের উপরে যে ভূমিভাগ আছে সেইগুলোর পরিবর্তন। যেমন বলতে পারি যে এই ভূমির প্রক্রিয়া আমি ব্যাখ্যা করব যে এইভাবে যে প্রাকৃতিক এবং রাসায়নিকভাবে কি হয়, পরিবর্তন হয়। কার পরিবর্তন হয়? পৃথিবী পৃষ্ঠের ওপরের অংশের। কাদের দ্বারা হয়? জিওমরফিক এজেন্টস। জিওমরফিক এজেন্টস বলতে বোঝায় কি, যে নদী, তারপর প্রবাহিত জল এবং বায়ু প্রবাহ এবং হিমবাহ প্রবাহ এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের যে সমুদ্র তরঙ্গ আছে তার দ্বারা। তাই জিওমরফিক প্রসেস বলতে কি বোঝায়, যে এটা কজেস, জিওমরফিক কজ ফিজিক্যাল, কজটা না লিখলে হবে এখানে, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল, অর্থাৎ প্রাকৃতিকভাবে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন হয় টু দ্য ল্যান্ডস্কেপস or Earth's surface form. কাদের দ্বারা হয়? থ্রু এজেন্সিস। থ্রু এজেন্সিস মানে ক্ষয়কারী এবং সঞ্চয়কারী শক্তি, যাদেরকে বলা হয় জিওমরফিক, অর্থাৎ ভূমিরূপ প্রক্রিয়া আর ভূমিরূপ গঠনকারী যে এজেন্টস। এজেন্টস বলতে বোঝায় এখানে আমরা বলতে পারি রোল অফ অ্যাটমসফিয়ার। এই রোল অফ অ্যাটমসফিয়ারের মধ্যে কি থাকবে? রোল অফ অ্যাটমসফিয়ার অ্যান্ড গ্র্যাভিটি। ঠিক আছে, প্লেজ এ বিগ রোল, প্লেজ এ বিগ রোল। এখানে বলতে চাইছে যে বায়ুমণ্ডল এবং অভিকর্ষজ বল এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে এজেন্টস বলতে কি কি বোঝায়? এজেন্টস লাইক রিভার or flowing water, প্রবাহিত জল এবং নদী, বা ফ্লুভিয়াল এজেন্টস, অর্থাৎ নদী সংক্রান্ত যে প্রবাহ। এওলিয়ান মানে বায়ু প্রবাহ, এওলিয়ান বা বায়ু প্রবাহ, গ্লেসিয়ার বা হিমবাহ, কোস্টাল অর্থাৎ উপকূল অঞ্চলে সি ওয়েভ, সমুদ্রের ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্য। এইগুলা হলো আমাদের ভূমিরূপ প্রক্রিয়া, অর্থাৎ যে এজেন্টস লাইক রিভার, ফ্লোয়িং ওয়াটার, ফ্লুভিয়াল এজেন্টস এবং এওলিয়ান এবং উইন্ড, গ্লেসিয়ার, কোস্টাল, সি ওয়েভস, এইগুলো হলো পৃথিবী পৃষ্ঠের ওপরে ভূমিরূপের পরিবর্তন ঘটায়। ঠিক আছে, এই ভূমিরূপের যে পরিবর্তন ঘটাচ্ছে, ভূমিরূপের গঠনগত পরিবর্তন আনছে, এটাকে সামগ্রিকভাবে আমরা কি বলি?
জিওমরফিক প্রসেস, ঠিক আছে, অর্থাৎ ফিজিক্যাল অর্থাৎ ভৌত এবং কেমিক্যাল চেঞ্জেস টু দ্য ল্যান্ডস্কেপ অফ দ্য আর্থ সারফেস ফ্রম, পৃথিবী পৃষ্ঠের ওপরের যে ল্যান্ডস্কেপ আছে অর্থাৎ ভূপৃষ্ঠ আছে সেটার পরিবর্তন করে। এই যে কতদিন বা কতক্ষণ চলবে এই যে ভূমিরূপ যে পরিবর্তন হচ্ছে, এর গোল হলো অর্থাৎ এর লক্ষ্য কি? এর লক্ষ্য হলো গোল ইজ গ্রেডেশন। গ্রেডেশন বলতে কি বোঝায় বলছি। এখানে এই জিওমরফিক প্রসেসের গোল বা লক্ষ্য কি বললাম? গ্রেডেশন। এই গ্রেডেশন বলতে কি বোঝায়? একটা ছবি আঁকছি, দেখো এইখানে দেখতে পাচ্ছ একটা উঁচু নিচু ভূমিভাগ এঁকেছি আমি। এবার এই উঁচু নিচু ভূমিভাগ ততদিনই ক্ষয়প্রাপ্ত হবে যতদিন না এই বেস লেভেল, অর্থাৎ এই যে বেস লেভেল এঁকেছি আমি, বেস লেভেল অর্থাৎ গড় সমুদ্র পৃষ্ঠ পর্যন্ত উচ্চতায় পৌঁছাচ্ছে। অর্থাৎ মোটামুটি এইরকম একটা তলে যতদিন না পৌঁছাচ্ছে ততদিন এই অংশটা কি হবে? ক্ষয় পেতেই থাকবে। এই লাল কালারের এই অংশটাকে বলা হয় কি? লাল কালারের এই অংশটাকে বলা হয় গ্রেডেশন। এই লাল কালারের এই অংশটাকে বলা হয় গ্রেডেশন লেভেল, ঠিক আছে। এই যে এটা হলো গ্রেডেশন, যেটাকেই বলছে কি আলটিমেট গোল। অর্থাৎ আমাদের পৃথিবী পৃষ্ঠের উপরে উঁচু নিচু জায়গাগুলো কি হয়? ক্ষয় পায় এবং সঞ্চয় হয়। উঁচু নিচু জায়গাগুলো অর্থাৎ উঁচু জায়গা ক্ষয় পায়, নিচু জায়গা সঞ্চয় হয়। এই যে এইরকম করতে করতে জায়গাটা কি হয়? একটা নির্দিষ্ট তলে পৌঁছায়, যেটা আমি লাল কালি দিয়ে দেখালাম। এই অংশটাই হলো কি গ্রেডেশন লেভেল, ঠিক আছে। আর এই যে গ্রেডেশন লেভেলটা পৌঁছালো দুটো প্রসেস দ্বারা। একটা হলো অ্যাগ্রেডেশন অর্থাৎ আরোহণ। অ্যাগ্রেডেশন কে বলা হয় আরোহণ। আর এটা কি হবে? সঞ্চয় বলা হয় একে। এর দ্বারা কি হয়? নিচু জায়গা ভরাট হয়, ঠিক আছে। আর ডেগ্রেডেশন আর একটা প্রসেস, অবরোহণ। এটা হবে ক্ষয়। কি হবে? ক্ষয় হবে উঁচু জায়গা, ঠিক আছে। এবার এই যে গ্রেডেশন বা আলটিমেট গোল বললাম, এটা কত দূর পর্যন্ত ক্ষয় হবে? যতদিন এই বেস লেভেলে পৌঁছাচ্ছে। বেস লেভেল মানে বলতে বোঝায় গড় সমুদ্র পৃষ্ঠ, ঠিক আছে। বেস লেভেল বলতে বোঝায় কি? বেস লেভেল হলো বা গড় সমুদ্র পৃষ্ঠ, যাকে বলা হয় ক্ষয়ের শেষ সীমা। এতদিন পর্যন্ত ক্ষয় হবে যতদিন না বেস লেভেলে পৌঁছাচ্ছে, ঠিক আছে। আমাদের টপিক জিওমরফোলজি চলছে, তার মধ্যে পুঞ্জিত ক্ষয় করানোর আগে এই বিষয়গুলো বলাটা প্রয়োজন ছিল। তার কারণ আমরা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ পড়ব, ঠিক আছে। তারপরে আমাদের পড়তে হবে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ পড়তে হবে, হিমবাহর ক্ষয়কার্যের ফলে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ পড়তে হবে, এবং উপকূলবর্তী অঞ্চলে ক্ষয়কার্য সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ পড়তে হবে। এইগুলোকে একত্রে বলা হয় জিওমরফিক এজেন্টস। আর এই প্রক্রিয়াটা যে চলছে এটাকে বলা হয় জিওমরফিক প্রসেস। ক্ষয় সঞ্চয় হচ্ছে এবং ভূমিরূপের পরিবর্তন ঘটছে, যেটাকে বাংলায় বলা হয় ভূমিরূপ প্রক্রিয়া। বোঝা গেছে? আর এর আলটিমেট গোল কি?
এর আলটিমেট গোল হলো গ্রেডেশন, অর্থাৎ একটা এমন পর্যায়ে যাওয়া। এটার বাংলা গ্রেডেশনের বাংলা হলো পর্যায়িত ঢাল। এর বাংলা হলো পর্যায়িত ঢাল। ঠিক আছে, এই গ্রেডেশন অর্থাৎ এই পর্যায়িত ঢাল যতদিন না চলবে ততদিন ক্ষয় হতে থাকবে। বোঝা গেছে? বেশ। অর্থাৎ এখানে গ্রেডেশন বলতে কি বোঝায়, যে এই অংশগুলো, এই যে পর্বতের যে চূড়া, এই অংশগুলো ক্ষয়প্রাপ্ত হবে। ক্ষয়প্রাপ্ত হওয়ার পরে এইখানে যে নিচু জায়গা আছে এগুলোতে ভরাট হবে। এইভাবে কন্টিনিউয়াস চলবে। এবার আমরা সাধারণভাবে বলতে পারি যে অ্যাগ্রেডেশন মানে ক্ষয়, সঞ্চয় হওয়া নিচু জায়গা, ডেগ্রেডেশন মানে ক্ষয় হওয়া। এখানে কিছু শব্দ আমরা বলতে পারি, যে বেস লেভেল যে শব্দটা সেটা প্রথম দিয়েছিল পাওয়েল। পাওয়েল, মনে রাখবে, পাওয়েল এই বেস লেভেল শব্দটা ব্যবহার করেছিল 1875 সালে। এরপরে আর একটা শব্দ সম্পর্কে জানবে, যে গ্রেড। গ্রেড শব্দটা প্রথম ব্যবহার করেছিল জি.কে. গিলবার্ট। জি.কে. গিলবার্ট। তারপরে গ্রেডেশন শব্দটা কয়েন করেছিল, মানে দিয়েছিল প্রথম চেম্বারলিন এবং সলসবেরি। ঠিক আছে, চেম্বারলিন অ্যান্ড সলসবেরি গ্রেডেশন শব্দটা প্রথম কয়েন করেছিল। আর গ্রেডেশন শব্দটা ভালোভাবে ব্যবহার করেছিল চেম্বারলিন, সলসবেরি। কবে দিয়েছিল সেই সালটা মনে রাখবে, 1904 সালে। আর গ্রেডেশন শব্দটা ভালোভাবে ব্যবহার করেছিল উইলিয়াম মরিস ডেভিস। তার যে ফ্লুভিয়াল সাইকেল অফ এরোশন আছে সেখানে। ঠিক আছে, অর্থাৎ নদীর ক্ষয়কার্যের যে পর্যায় আছে, ক্ষয়চক্র আছে ডেভিসে, সেখানে তিনি ব্যবহার করেছিল। এখানে মনে রাখবে যে ডেভিস আর চেম্বারলিন যে গ্রেডেশন শব্দটা ব্যবহার করেছিল সেটা একটু আলাদাভাবে। ডেভিস বলেছিল যে শুধুমাত্র ডেভিস এই গ্রেডেশন সম্পর্কে কি বলেছিল, ডেভিস গ্রেডেশন সম্পর্কে বলেছিল যে শুধুমাত্র মেনলি, মানে শুধুমাত্র মূল লক্ষ্য কি, এরোজেন হবে। এরোজেন হলো প্রাইমারি প্রসেস গ্রেডেশনে। আর চেম্বারলিন, সলসবেরি কি বলেছিল গ্রেডেশন সম্পর্কে, বলেছিল বোথ এরোজেন অ্যান্ড ডিপোজিশন। বোথ এরোজেন অ্যান্ড ডিপোজিশন সম্পর্কে বলেছিল। আর বলেছিল এই দুটো কন্টিনিউ চলবে, ব্যালেন্স হয়েতে চলবে। আর এখানে ডেভিস কি বলেছিল, ডিপোজিশনটাকে সেকেন্ডারি বলেছিল। অর্থাৎ প্রথমে ডেভিস বলেছিল যে এরোজেনটাই প্রাইমারি প্রসেস আর ডিপোজিশনটা সেকেন্ডারি প্রসেস। ঠিক আছে, তবে ডেভিস এবং চেম্বারলিন এবং সলসবেরি গ্রেডেশন যে শব্দটা সেটা কেমন করে ব্যবহার করেছিল বোঝা গেল। চেম্বারলিন বোথ এরোজেন অ্যান্ড ডিপোজিশনকে ব্যালেন্স হিসাবে চলবে বলেছে, ডেভিস এরোজেনটাকে প্রাইমারি প্রসেস বলেছে আর ডিপোজিশনটাকে সেকেন্ডারি প্রসেস বলেছে। তবে আমরা বুঝতে পারলাম
যে জিওমরফিক প্রসেস সম্পর্কে। এরপরে জিওমরফিক প্রসেস সম্পর্কে হয়ে যাওয়ার পরে আমাদের আজকের মূল টপিক কি? পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় সম্পর্কে এরপরে আমরা জানবো ভালো করে। ঠিক আছে, প্রথমে আমরা পুঞ্জিত ক্ষয়ের সংজ্ঞাটা জেনে নিই। পুঞ্জিত ক্ষয়, একে মাস ওয়াস্টিংও বলা হয়, মাস ওয়াস্টিং বলা হয়, মাস মুভমেন্টও বলা হয়। বলতে কি বোঝায় আমি বলছি, শুনে নাও। যে ইট রেফার্স টু, অর্থাৎ এটা বলতে বোঝায় রেফার্স টু দ্য ডাউনস্লোপ মুভমেন্ট অফ রেগোলিথ। রেগোলিথ মানে কি আমরা আগে পড়ে নিয়েছি, আবহবিকারের ফলে সৃষ্ট চূর্ণ বিচূর্ণ পদার্থ। রেগোলিথ মানে এখানে মনে রাখবে, রেগোলিথ ইজ ইকুয়াল টু ডেব্রিস। ডেব্রিসও বলা হয় রেগোলিথকে। ঠিক আছে, ডেব্রিস বা স্ক্রি বা লুজ। আনকনসলিডেটেড mixture of rock and soil। অর্থাৎ আনকনসলিডেটেড মানে কি, যে এগুলো আলগা ভাবে আছে। সয়েল কভারিং আর্থ সারফেস, আর্থ সারফেসের উপরে আলগা যে পদার্থগুলো আছে সেইগুলো। বোঝা গেছে? এটা হলো পুঞ্জিত ক্ষয়। আর এর মেন ফোর্স কি? এর মেন ফোর্স হলো, ফোর্স ইজ গ্রাভিটি, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি। তাই এটাকে কি বলা হয়? সো ইট ইজ গ্র্যাভিটি ড্রাইভেন, অর্থাৎ গ্র্যাভিটি অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা তৈরি প্রক্রিয়া, গ্র্যাভিটি ড্রাইভেন প্রসেস। ঠিক আছে, এইটা একটা মাস মুভমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস। মাস মুভমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস। অ্যাক্টিং, কন্টিনিউয়াস মানে অল টাইম চলতেই থাকে। অ্যাক্টিং অন অল স্লোপস, অর্থাৎ সমস্ত ঢালেই এই প্রক্রিয়া কার্যকর হয়। দ্য রেট, অর্থাৎ কতটা বেশি হবে, রেট অফ মাস মুভমেন্ট ক্যান রেঞ্জ ফ্রম ক্রিপিং মানে খুব ধীরে ধীরে যাওয়া, খুব ধীরে ধীরে নিচের দিকে নামা, ক্রিপিং মোশন, ধীরে ধীরে নিচের দিকে নামা, পর্বতের নিচের দিকে নামা, টু দা সাডেন অ্যান্ড ডিয়াস্ট্রেস, অর্থাৎ হঠাৎ করে, ডিজাস্টার আর লিখতে হবে না, অ্যান্ড সাডেন অর স্লো, সাডেন হতে পারে, স্লো। এক্সাম্পল হিসাবে বলতে পারি ল্যান্ডস্লাইড, অর্থাৎ ভূমিধস, অ্যান্ড রকফল, শিলা নিচের দিকে নামা যেটা। ঠিক আছে, রকফল হঠাৎ করে কোন একটা রক্স
নিচের দিকে নেমে গেল। ঠিক আছে, এটা হলো মাস মুভমেন্ট। সাধারণভাবে আমরা কি পড়লাম একবার বাংলাতে বলে দিই, যে ইট রেফার্স টু, এটা বলতে বোঝায় দ্য ডাউন স্লোপ মুভমেন্ট, অর্থাৎ পর্বতের নিচে নামা রেগোলিথ জাতীয় পদার্থ। রেগোলিথ বলতে কি বোঝায়? ডেব্রিস, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ শিলা, স্ক্রি আরো ছোট শিলা, লুজ আনকনসলিডেট মিক্সচার্স, অর্থাৎ যে জিনিসগুলো আলগাভাবে ভূপৃষ্ঠের উপরে জমে আছে, অফ রক অ্যান্ড সয়েল কভারিং আর্থ সারফেস। ফোর্স ইজ গ্র্যাভিটি, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা হবে। সো ইট ইজ গ্র্যাভিটি ড্রাইভেন প্রসেস, অর্থাৎ এটা মাধ্যাকর্ষণ শক্তি এই কাজটাকে আরো ভালো করে করে, অর্থাৎ এই কাজটা করতে মাধ্যাকর্ষণ শক্তি প্রধান শক্তি হিসাবে কাজ করে। মাস মুভমেন্ট আর কন্টিনিউয়াস অ্যাক্টিং অন অল স্লোপস। মাস মুভমেন্ট অল টাইম কন্টিনিউয়াসলি চলে, কোনো সময় বিরাম নেই। দ্য রেট অফ মাস মুভমেন্ট ক্যান চেঞ্জ ফ্রম ক্রিপিং, ক্রিপিং মোশন মানে খুব ধীরে ধীরে নিচের দিকে নামা, টু দ্য সাডেন, ঠিক আছে, আর স্লো লিখতে হবে না, এখানে তো ছোট ছোট আস্তে আস্তে লিখেছি, যে আস্তে আস্তে হয় এটা লেখা আছে, সাডেন ভাবে হয়, অর্থাৎ ক্রিপিং ধীরে ধীরে থেকে হঠাৎ করে হয়ে যায়। কোন ভাবে হতে পারে? ল্যান্ডস্লাইড হতে পারে, ভূমিধসের মতো হতে পারে, বা শিলা নিচের দিকে নেমে আসাকে বোঝানো হয়। ঠিক আছে, এরপরে এই যে পুঞ্জিত ক্ষয় বা মাস মুভমেন্ট কেন হয়, হোয়াই অ্যান্ড হাউ, কিভাবে হয়, কেন হয় এবং কিভাবে হয় সেটা সম্পর্কে জানবো। ঠিক আছে, কেন হচ্ছে, অর্থাৎ প্রসেস অফ মাস ওয়াস্টিং। প্রসেসটা কি, এর ভেতরের প্রসেসটা কি? এর ভেতরে প্রথম প্রসেস যদি প্রিন্সিপাল ফোর্স বলি, প্রিন্সিপাল ফোর্স মূল চালিকা শক্তি, প্রিন্সিপাল ফোর্স যদি বলি সেটা হবে কি? গ্র্যাভিটি। প্রিন্সিপাল ফোর্স হবে গ্র্যাভিটি। গ্র্যাভিটি মানে কি? মাধ্যাকর্ষণ শক্তি। ঠিক আছে, মাধ্যাকর্ষণ শক্তি। এখানে গ্র্যাভিটি কি করে কাজ করে? এইটা একটা ভূপৃষ্ঠের অংশ, এখানে একটা এরকম একটা বড় ভারী পদার্থ আছে। ঠিক আছে, এই অংশটা কি করবে? এই দিকটা তো চাপ দেবে, ভূপৃষ্ঠের নিচে তো চাপ দেবে, তাই কি বলছি আমি? গ্র্যাভিটি পুলস দ্য রক, গ্র্যাভিটি পুলস দ্য রক। গ্র্যাভিটি কি করে? আমাদের কোনো একটা রক্স বা শিলাখণ্ডকে বা কোনো ভারী বস্তুকে নিচের দিকে টানে, নিজের দিকে টানে, পৃথিবীর কেন্দ্রের দিকে টানে। ঠিক আছে, রক্স টু দা সারফেস, অর্থাৎ ভূপৃষ্ঠের সঙ্গে টান দেয়, টেনে রাখে, যার ফলে কি তৈরি হয়? একটা ফ্রিকশন তৈরি হয়, অর্থাৎ ঘর্ষণ তৈরি হয়, আর একটা কোহেশন অর্থাৎ আসঞ্জন বল তৈরি হয়। এইখানে কি হবে? এই যে এই শিলাটা কিন্তু এইদিকে যাবে না, এই শিলাটা কিন্তু এইদিকে যাবে না, তার কারণ কি? এইটা ঢালটা একেবারেই নেই। ঠিক আছে, তাই এই শিলাটা কি হবে? যে এইরকম করে গ্র্যাভিটি পুল করে নিচের দিকে টানবে। কিন্তু আর একটা ছবি আঁকছি দেখো, এটা একটা ভূমিভাগ, এটা একটা ভূমিভাগ, ঢালু ভূমিভাগ। এখানে এরকম একটা শিলাখণ্ড জমে আছে, এইটা কি করবে? এই যে কেন্দ্র থেকে, এই শিলার কেন্দ্র থেকে আমাদের কি করবে? যে কেন্দ্র থেকে এইখানে একটা টান দেবে, যেটাকে বলা হয় গ্র্যাভিটি ফোর্স, তাই তো? গ্র্যাভিটি ফোর্স এটাকে বলা হবে। আর আরেকটা কি? আরেকটা যেটা বল কাজ করবে এই দিকে, এটাকে বলা হয় শিয়ার ফোর্স। এটা হলো শিয়ার ফোর্স, বাংলাটা বলছি আমি লিখে নিই। শিয়ার ফোর্স
বা ট্যানজেনশিয়াল ফোর্স। শিয়ার ফোর্স বলতে বোঝায় এই যে শিলাটা যে ভূভাগের উপরে আছে, এই যে ভূভাগের উপরে যে আছে এটা একটা অ্যাঙ্গেল আছে, তাই না? এই অ্যাঙ্গেল আছে বলে এটা কি হবে, নিচের দিকে নামার চেষ্টা করবে, নিচের দিকে নামার চেষ্টা করবে। ঠিক আছে, নিচের দিকে নামার চেষ্টা করবে। এইটাকেই বলা হয় শিয়ার ফোর্স, অর্থাৎ স্লোপ অ্যাঙ্গেল, অর্থাৎ ঢালের যে কোণ আছে, এখানে ঢালের কোণ কি ছিল, একবারে 0 ছিল। এখানে ঢালের কোণটা কি হবে, এটা প্রথম পর্যায়ে, এটা দ্বিতীয় পর্যায়ে, এই ঢালের কোণটা একটু বেশি, তাই এখানে শিয়ার ফোর্স এখানে বেশি কাজ করবে, স্লোপ অ্যাঙ্গেল বেশি আছে। ঠিক আছে, আর এইখানে আর একটা কি, যে এই দিকটাও একটা বল কাজ করবে, এটাকে কি করবে, এটা যে এই যে তীরটা আঁকলাম এটা কি করবে, রক্সটাকে পুলিং দ্য ব্লক টু দ্য সারফেস। অর্থাৎ আর একটা বল এখানে থাকবে কি, যে শিলাস্তর এইখানে রেখে দেওয়ার মতো একটা কাজ করবে, ফোর্স কাজ করবে, অর্থাৎ এইখানে থেকে যাতে নিচের দিকে না নামে, এই কটা বল কাজ করবে। এবার এইখানে ধরে নাও যখন পুঞ্জিত ক্ষয় হবে, কখন পুঞ্জিত ক্ষয় হবে, হোয়েন হোয়েন কখন, শিয়ার ফোর্স মানে আমি বলতাম যে, মানে বললাম কি, যে অ্যাঙ্গেলের জন্য, স্লোপ ঢালের অ্যাঙ্গেলের জন্য যে বল তৈরি হলো, সেটা যদি বেশি হয় রেজিস্টিং ফোর্স, অর্থাৎ যতটা রেজিস্টিং ফোর্স, যেটাকে বলা হয় ফ্রিকশন, রেজিস্টিং ফোর্স অর্থাৎ ফ্রিকশন, কোহেশন অফ মেটেরিয়াল, শিয়ার স্ট্রেংথ। ঠিক আছে, অর্থাৎ শিয়ার ফোর্স যদি বেশি হয়, যতটা রেজিস্ট করছে রক্সটাকে থাকার জন্য উপরে, তার থেকে যদি বেশি হয়, রেজিস্ট মানে যে বস্তুটা ঘর্ষণজনিত বলের জন্য যতটা থেকে যাওয়ার চেষ্টা করছে, তার থেকে যদি স্লোপ অ্যাঙ্গেল বেশি হয়, তখনই কোন একটা শিলা নিচের দিকে নেমে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? এইখানে একটা সূত্র তোমরা মনে রাখবে। এই সূত্রটা কি, এই সূত্রটা হলো নিরাপত্তা সূচক। নিরাপত্তা সূচক বলতে কি বোঝায়, এমন একটি পরিমাপ যার দ্বারা একটি নির্দিষ্ট সিস্টেমের ভার বহন করার ক্ষমতা। সূত্র হিসাবে যদি বলি, নিরাপত্তা সূচককে ইংরেজিতে বলা হয় ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটি সূত্রটা এরকম হবে, বস্তুর বিকৃতি জনিত চাপ আর চাপের কৌণিক পরিমাণ। ঠিক আছে,
অর্থাৎ এইখানে চাপের কৌণিক পরিমাণ মানে বলতে চাইছি যে এই ভ্যালুটা, এই শিয়ার ফোর্সটা হলো চাপের কৌণিক পরিমাণ। চাপের কৌণিক পরিমাণ বলতে বোঝায় এখানে শিয়ার ফোর্সটা। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি শিয়ার ফোর্স। এই শিয়ার ফোর্স যদি বেশি হয় তখন কি হবে, আমাদের পুঞ্জিত ক্ষয় হবে। ঠিক আছে, অর্থাৎ আর বিকৃতিজনিত চাপ বলতে কি বোঝায়, এই যে রেজিস্টিং ফোর্স, ফ্রিকশন, কোহেশন অফ মেটেরিয়াল, শিয়ার স্ট্রেংথ, অর্থাৎ ঘর্ষণজনিত বাধাকে বোঝাচ্ছে কি, বিকৃতিজনিত চাপ ঘর্ষণজনিত বাধাকে বোঝাচ্ছে। তাই এখানে আমরা বলতে পারি যদি শিয়ার ফোর্স এখানে 50 হয় অর্থাৎ বেশি হয়, আর বিকৃতিজনিত চাপ যদি 10 হয়, তখন কি হবে, ভ্যালুটা কি হবে 0.1 হবে। তাই তো, সাধারণভাবে একটা ক্যালকুলেশন করি, ধরে নাও এটা 1 আর শিয়ার ফোর্স 10, তাহলে কত বেরোলো, 1-এর কম। এটাকে কি বলবো, 1-এর কম হলো, 1-এর কম। এক্ষেত্রে পুঞ্জিত ক্ষয়, পুঞ্জিত সঞ্চালন বা মাস মুভমেন্ট হবেই। আর অন্যভাবে যদি বলি, যদি ওপরেরটা বেশি হয়, ঘর্ষণজনিত বল বেশি হয়, তখন কি হবে, 1-এর বেশি হবে। এটা 1-এর বেশি, তাই পুঞ্জিত বা মাস মুভমেন্ট হবে না। তাই এখানে আমরা বলতে পারি যে এফওএস, মনে রাখবে এফওএস অর্থাৎ ফ্যাক্টর অফ সেফটি যদি 1-এর বেশি হয়, মাস মুভমেন্ট হবে। আর এফওএস যদি 1-এর কম হয়, মাস মুভমেন্ট বা পুঞ্জিত ক্ষয় হবে না। ঠিক আছে, এরপরে আমরা যাব, এটা তো কি গেল, এটা গেল আমাদের প্রিন্সিপাল অফ গ্র্যাভিটি ফোর্স। প্রিন্সিপাল ফোর্স গ্র্যাভিটি দিয়ে বোঝালাম। এরপরে আসবে 2 নম্বর, আসবে যে রোল অফ ওয়াটার। রোল অফ ওয়াটার, ঠিক আছে, রোল অফ ওয়াটার কি করবে, রোল অফ ওয়াটার পুঞ্জিত ক্ষয়কে হতে আরো ত্বরান্বিত করবে। ঠিক আছে, তাই আমরা বলতে পারি মাস ওয়াস্টিং does not require an agent, but water can aid and accelerate অর্থাৎ এখানে কি বললাম, যে মাস মুভমেন্ট যদি হয় বা পুঞ্জ সঞ্চালন যদি হয়, জল প্রয়োজন নেই, কিন্তু যদি ওয়াটার যুক্ত হয়ে যায় তবে পুঞ্জিত ক্ষয়টা আরো বেশি করে তাড়াতাড়ি হয়।
ঠিক আছে, পুঞ্জিত ক্ষয়টা আরো তাড়াতাড়ি হবে। এটাই হলো ওয়াটারের রোল। ঠিক আছে, অর্থাৎ ওয়াটার কোন কোন কাজগুলো করবে? 1 নম্বর কাজ হিসাবে করবে ইনক্রিজ দ্য ওয়েট, অর্থাৎ ওজন বাড়িয়ে দেবে যে আবহবিকার রেগুলিত জাতীয় পদার্থ আছে, ইনক্রিজ ওয়েট রেগুলিত। 2 নম্বর কাজ করবে রিডিউস ফ্রিকশন, ঘর্ষণ বল কমিয়ে দেবে, অর্থাৎ ঘর্ষণ বল কমিয়ে দেবে। আর 3 নম্বর কি? চেঞ্জ অ্যাঙ্গেল, অর্থাৎ কোণটাও পরিবর্তন করে দেবে। চেঞ্জ অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ রিপোজ, চেঞ্জ অ্যাঙ্গেল অফ রিপোজ, এই কটা কাজ করবে। এখানে অ্যাঙ্গেল অফ রিপোজ বলতে কি বোঝায়? একটা শব্দ আমাদের এলো, অ্যাঙ্গেল অফ রিপোজ বলতে কি বোঝায়? অ্যাঙ্গেল অফ রিপোজ বলতে বোঝায় কোন একটা জায়গায়, ধরে নাও এটা একটা জায়গা, এটা আর একটা জায়গা, ঠিক আছে, একই জায়গা। আগে সংজ্ঞাটা, অ্যাঙ্গেল অফ রিপোজের আগে সংজ্ঞাটা লিখি, তারপর বলছি। refers to the angle that form a stable slope of an unconsolidated material dropped on a surface। অর্থাৎ অ্যাঙ্গেল অফ রিপোজ বলতে বোঝায় এমন একটা অ্যাঙ্গেল যেখানে যে আনকনসলিডেটেড, অর্থাৎ আলগা বস্তুগুলো আছে সেইগুলো একটা স্টেবেলে থাকে। ঠিক আছে, একটা স্টেবল ফর্মে থাকে, কোনো ধরনের মুভমেন্ট হয় না, এমন একটা অ্যাঙ্গেল আছে, সেটা একটা স্টেবল ফর্মে আছে। ঠিক আছে, বোঝা গেছে? এইখানে আমি একে দেখাচ্ছি বিষয়টা, একে দেখালে বুঝতে পারবে। বেশ, এইটা একটা অ্যাঙ্গেল, এখানে একটা সারফেস, এইখানে আবহবিকার জাত পদার্থগুলো এরকম করে জমে আছে, এরকম করে জমে আছে, তাই তো? এবার এইটাকে যদি আমি একটা সাধারণভাবে অ্যাঙ্গেলে দেখি, তাহলে কোন অ্যাঙ্গেলে বলবো? এটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল আছে, এই যে এটা একটা অ্যাঙ্গেল, তাই তো? এই অ্যাঙ্গেলটাকে বলা হয় কি? অ্যাঙ্গেল অফ রিপোজ। আবার আরেকটা জায়গায় দেখি, এইখানে আরেকটা জায়গা, এইখানে এই পদার্থগুলো জমে আছে, তাহলে এইখানে আরেকটা অ্যাঙ্গেল। এই যে অ্যাঙ্গেলটা তৈরি করছে পদার্থগুলো একটা জায়গায় জমে, এটাকেই বলা হয় কি? অ্যাঙ্গেল অফ রিপোজ। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ রিপোজ। যত, এখানে মনে রাখবে যে যত মোটা মোটা মেটেরিয়াল হবে, মেটেরিয়ালগুলো যত বড় বড় হবে, তত এর অ্যাঙ্গেলটা বেশি হবে। ঠিক আছে, অর্থাৎ এইখানে ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ জমে আছে, এখানে দেখো অ্যাঙ্গেলটা অনেকটা কম, এখানে মোটা মোটা পদার্থ জমে আছে, তাই অ্যাঙ্গেলটা বেশি, এখানে অ্যাঙ্গেলটা কি? কম, তাই তো? এই অ্যাঙ্গেলটা কম, তাই আমরা বলতে পারি যে ছোট বস্তু যদি হয়, মানে ডিফারেন্ট মেটেরিয়াল হ্যাভ different angles
অফ রিপোজ, অর্থাৎ বড় বস্তু, বড় পদার্থ, বড় পদার্থ মানে বড় রেগুলিট যদি থাকে তার অ্যাঙ্গেল অফ রিপোজ বেশি, অ্যাঙ্গেল অফ রিপোজ বেশি বা রিপোজ কোণ বেশি। আর ছোট পদার্থ তার অ্যাঙ্গেল অফ রিপোজ কম। এই অ্যাঙ্গেল অফ রিপোজ কত থেকে কত হতে পারে? অ্যাঙ্গেল অফ রিপোজ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি হতে পারে, ঠিক আছে? যদি এই দুটোতে ওয়াটার অ্যাড করে দিই, ঠিক আছে? ইফ ওয়াটার অ্যাডেড, কি হবে? এই জায়গাটা কেমন হয়ে যাবে? ওয়াটার অ্যাড হলে এই জায়গাটা টোটালি এরকম করে অ্যাঙ্গেল অফ রিপোজ কি হবে? পুরোপুরি বদলে যাবে, অর্থাৎ অ্যাঙ্গেল অফ রিপোজ এরকম হয়ে যাবে, কোনো রকমই অ্যাঙ্গেল প্রায় থাকবে না, ঠিক আছে? কোনো রকম অ্যাঙ্গেলই প্রায় থাকবে না। তাই আমরা বলতে পারি এই জায়গাটা কি হয়ে গেল? ওয়াটার স্যাচুরেটেড, অর্থাৎ ওয়াটার এটাকে সম্পৃক্ত করে দিয়েছে, ওয়াটার স্যাচুরেটেড সেডিমেন্ট, আর বলতে পারি অ্যাঙ্গেল কি হয়েছে? অ্যাঙ্গেল ইজ রিডিউস, অর্থাৎ অ্যাঙ্গেল অফ রিপোজ রিডিউস হয়ে গেছে, ঠিক আছে? এই যে এই জায়গাটায় ওয়াটার যদি অ্যাড করি, ইফ ওয়াটার অ্যাডেড, এই দুটো জায়গায় যদি আমরা ওয়াটার অ্যাড করি তখন অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? রিডিউস হয়ে যাবে, ঠিক আছে? তবে দেখতে পেলে অ্যাঙ্গেল অফ রিপোজ কি করে বদলে গেল ওয়াটার যুক্ত হলে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে when the materials becomes saturated with water, the materials অর্থাৎ যখন জল মিশে যাবে সেই রেগুলিট জাতীয় পদার্থতে, টেন্ডস টু ফ্লো, অর্থাৎ এমন অবস্থা তৈরি হবে যে প্রবাহিত হয়ে যাবে। কেমন ধরনের প্রবাহিত হবে? লাইক এ লিকুইড, জলের মতো প্রবাহিত হয়ে যাবে। দিস হ্যাপেন্স বিকজ between particles between the particles because between particles because in a saturated condition like water,
will get into the space, অর্থাৎ একটা শিলার ভেতরে যে ফাঁকা জায়গা ছিল সেই ফাঁকা জায়গাতে জল ভরে যাবে। ঠিক আছে, স্পেস বিটুইন particles and eliminate grain to grain frictional contact। অর্থাৎ জল যদি শিলার ভেতরে প্রবেশ করে তবে কি হবে, যে শিলার ভেতরের যে ফাঁকা জায়গাগুলো আছে সেইগুলো ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, আবার কিছু কিছু জায়গায় সার্টেন কেসে কি হয়, in certain cases and certain minerals swelling and compacting happens। অর্থাৎ এখানে কি হবে, যে সোয়েলিং মানে ফুলে যাওয়া, জলের সংস্পর্শে এলে, আবার কম্প্যাক্টিং মানে আরো সংকুচিত হয়ে যাওয়া, happens because of coming in contact with water। ঠিক আছে, contact with water because of this, এর কারণে, because of this the rock lose their shear strength and become more prone to mass wasting। অর্থাৎ এখানে কি হলো, যে জল প্রবেশ করার জন্য এই জায়গায় শিয়ার স্ট্রেন্থ কমে গেল। আমরা একটু আগে শিয়ার স্ট্রেন্থ মানে বুঝলাম যে অ্যাঙ্গেল, ঠিক আছে, অর্থাৎ স্লোপ অ্যাঙ্গেল। এই শিয়ার স্ট্রেস কমে গেল, স্লোপ অ্যাঙ্গেল কমে গেল, যার জন্য স্লোপ অ্যাঙ্গেল লস হয়ে গেল, রক্স লুজ দেয়ার শিয়ার স্ট্রেন্থ, মানে যে অ্যাঙ্গেলে ছিল সেটা লুজ করে গেল। ঠিক আছে, যার জন্য কি হবে, আরো বেশি করে মোর প্রোন টু মাস ওয়াস্টিং। ঠিক আছে, কোনো সময় এরকম হতে পারে, আবার আদার ভাবে কি হয়, another aspect that is observed when material becomes saturated with water। অর্থাৎ যখন জলের দ্বারা সম্পৃক্ত হয়, দেন সাডেন অর্থাৎ হঠাৎ করে ভাইব্রেশন
ভাইব্রেশন তৈরি হয়, লাইক দোজ অফ আর্থকুয়েক। অর্থাৎ হঠাৎ করে যদি জলের সংস্পর্শে আসে মেটেরিয়ালগুলো, তখন কি হবে, প্রচুর পরিমাণে ভাইব্রেশন হয়ে যাবে রকসে। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে জল কি ভূমিকা পালন করে পুঞ্জিত ক্ষয়ে, এবং মেন শক্তি কি, আমাদের গ্র্যাভিটি। এরপরে আমরা আরো কিছু মাস ওয়েস্টিং হওয়ার নিয়ন্ত্রক বলবো। একটা নিয়ন্ত্রক হলো মোটামুটি তিন নম্বর নিয়ন্ত্রক হিসাবে আমরা বলতে পারি যে জিওলজিক্যাল স্ট্রাকচার অফ রক্স। স্ট্রাকচার অফ রক্স, কোনো শিলা যদি নরম হয় তখন তার আবহবিকার বেশি হবে। ঠিক আছে, বলতে পারি যে উইক মেটেরিয়াল and structure can aid accelerate mass movement। ঠিক আছে, তারপরে শিলার ভেতরে যদি জয়েন্টস ফ্র্যাকচার, ঠিক আছে, বেশি থাকে, তবেও এইখানে মাস ওয়াস্টিং হতে পারে। আর তেমন কিছু নেই, এই কটা মনে রাখলেই হবে যে আমাদের মাস ওয়াস্টিং বা পুঞ্জিত ক্ষয় কিভাবে হচ্ছে, কোন শক্তি দ্বারা হচ্ছে। এরপরে পুঞ্জিত ক্ষয় শক্তি বলা হয়ে গেল। পুঞ্জিত ক্ষয় এবার অনেক কটা শ্রেণীবিভাগ আছে, সেই শ্রেণীবিভাগগুলো পরপর আমরা আলোচনা করব। পুঞ্জিত ক্ষয় প্রকারের মধ্যে কি কি পড়বে? পুঞ্জিত ক্ষয় প্রকারের মধ্যে পড়বে এক বিসর্পণ, যেটা খুব ধীরে ধীরে হবে। ঠিক আছে, বিসর্পণের থেকে আরেকটু গতিবেগ বেশি, ঢাল বরাবর, ভূমির ঢাল বরাবর নিচে নামবে, সেটাকে বলা হয় ফ্লো। ধসটা আর একটু বেশি দ্রুত নামবে। ঠিক আছে, আর প্রপাত বা ফলটা আরো দ্রুত নামবে। অর্থাৎ যত এইদিকে যাচ্ছি গতিবেগ বাড়ছে, আর এটা সব থেকে বেশি গতিবেগ বাড়বে, প্রপাতটা সব থেকে বেশি গতিবেগ বাড়বে। এবার বিসর্পণ বলতে কি বোঝায়? অর্থাৎ শিথিল পদার্থ সমূহ পর্বতের ঢাল বরাবর যদি নিচের দিকে নেমে আসে, বিসর্পণ হলো অতি ধীর গতিতে ভূপৃষ্ঠের অতি ধীর গতির পুঞ্জিত ক্ষয়, সব থেকে ধীর গতি। ঠিক আছে, পর্বতের ঢাল বরাবর যে নিচে নেমে আসবে, সেটা ছবি দেখায় তোমাদের, যে এই যে এখানে দেখতে পাচ্ছ ছবিটা, এইখানে যে এতটা ধীরে ধীরে নামে বোঝাই যায় না। একটা সময় কি হয়, একটা সময় দেখা যায় যে এই খুঁটিগুলো, এই যে খুঁটি যেটা দেখতে পাচ্ছ কাত হয়ে গেছে, খুঁটিটা কি হয়ে গেছে, কাত হয়ে গেছে, এতটা ধীরে নামে। এটা একটা বিসর্পণের ভাগ, যেটাকে বলা হয় মৃত্তিকা বিসর্পণ। ঠিক আছে, একটা মৃত্তিকা বিসর্পণের ভাগ। সেই বিসর্পণ কি হবে, অনেকটা ধীরে ধীরে নামবে, এটাকে বলা হয় কি, বিসর্পণ। এবার বিসর্পণের কি কি ভাগ আছে? বিসর্পণ বলতে আমরা কতগুলো ভাগকে বলতে পারবো। একটা মৃত্তিকা বিসর্পণ হয়, যেখানে কি হয়, যে
মৃত্তিকা অর্থাৎ যেখানে হিমবাহ, পরিহিমাবাহ এলাকা আছে, ঠিক আছে, পরিহিমাবাহ এলাকা বলতে পারি পরিহিমাবাহ এলাকা, যেখানে বরফ গলা জল আছে। আবার গ্রীষ্ম ঋতুতে যদি বরফ গলে যায়, গ্রীষ্মতে বরফ গলে গেলে এই ধরনের ধীরগতির প্রভাব আসে। আবার বর্ষাকালে মাটিতে জলের সংযোগ বাড়লে জলের সংযোগ বাড়লে এটা হয়। কি হয়? ধীরে ধীরে নিচের দিকে নেমে আসা, ঠিক আছে। যে এখানে দেখতে পাচ্ছ যে খুব ধীরে ধীরে নামে, হঠাৎ করে নামে না। এটা কি? মৃত্তিকার যে বিসর্পণ, সাধারণভাবে যদি আমরা বলি প্রতি বছরে 1 মিলিমিটার থেকে কয়েক সেন্টিমিটার হতে পারে, হয়। কখন হয়? পরিহিমাবাহ এলাকায়, ঋতুভেদে যেখানে হিমবাহ গলে যায় এবং হিমবাহ জমাট বাঁধে সেখানে হয়। গ্রীষ্ম ঋতুতে যদি বরফ গলে যায় তখন হয়। আবার বর্ষাকালে যখন মাটিতে জলের সংযোগ হবে তখন এই ধীরগতি প্রবাহ বা মৃত্তিকা বিসর্পণ হবে। বছরে কতটা হয়? বছরে 1 মিলিমিটার থেকে কয়েক সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এরপরে বিসর্পণের দ্বিতীয় ভাগ হলো কি? শিলা বিসর্পণ এবং ট্যালাস বিসর্পণ, ঠিক আছে। শিলা এবং ট্যালাস বিসর্পণ কি? যে এখানে ট্যালাস মানে কি আমরা আগেই পড়ে এসেছি। ট্যালাস মানে বলতে বোঝায় যে হিমবাহ অঞ্চলে, যেখানে গ্রীষ্মকাল, যেখানে দিনের বেলায় জল হয়ে যায় বরফ, আর রাত্রিবেলা কি হয়ে যায়? বরফ হয়ে যায়। এর জন্য যে আবহবিকার হচ্ছে, অর্থাৎ আমরা আবহবিকারে পড়েছিলাম ট্যালাস কি, স্ক্রি বা ট্যালাস। সেই ট্যালাসগুলো যখন ধীরে ধীরে মাধ্যাকর্ষণ শক্তির টানে একদম পর্বতের নিচে জমা হতে থাকবে, ঠিক আছে, একদম পর্বতের নিচে জমা হতে থাকবে, এরকম পর্বতের নিচে জমা হতে থাকবে, তখন তাকে বলা হয় কি? স্ক্রি বা ট্যালাস বিসর্পণ। খুব ধীরে ধীরে নামবে। এই যে এখানে অতটা ছবিটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু এইখানে তোমাদের আমি আগেও দেখিয়েছিলাম স্ক্রি বা ট্যালাস কাকে বলে এবং কিভাবে তৈরি হয়, আবহবিকারের চ্যাপ্টারে পড়ে এসেছি। এরপর আছে কি? শিলা বিসর্পণ। শিলা বিসর্পণে কি হবে? শিলাখণ্ড নিচের দিকে নেমে আসবে। এই যে এটা একটা শিলাখণ্ড ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে, এটাকে কি বলা হয়? শিলা বিসর্পণ, ঠিক আছে। শিলা বিসর্পণ খুব ধীরে ধীরে হবে। কোথায় হবে? পাহাড়ি অঞ্চলে, যেখানে রেগুলিক জাতীয় পদার্থ জমে আছে সেখানেই এইগুলো টুকরো টুকরো হয়ে খণ্ডে বিভক্ত আছে, এগুলো ধীরে ধীরে নিচের দিকে নামবে। বোঝা গেছে? এরপরে আছে বিসর্পণের 2 নম্বর ভাগ, শিলা হিমবাহ বিসর্পণ। শিলা হিমবাহ বিসর্পণ কি হবে? যে হিমবাহর সঙ্গে সঙ্গে, হিমবাহ তো নামছেই, তার সঙ্গে শিলাগুলোও নেমে আসছে নিচের দিকে, ছোট ছোট শিলাখণ্ডগুলোও নেমে আসছে, ঠিক আছে। এটাকে বলা হয় কি? শিলা হিমবাহ বিসর্পণ। মনে রাখবে এই সবকটাই কিন্তু খুব ধীর গতিতে হবে, ঠিক আছে, অত দ্রুততার সঙ্গে হবে না। বেশ, এইগুলা লিখতে হবে না, মুখের কথা শুনে নাও আর ছবি দেখলেই বুঝে যাবে। এরপরে আমাদের আছে যে আরেকটা প্রকার কি? প্রবাহ। প্রবাহটা কি হবে? প্রবাহ বা ফ্লো একটু দ্রুততার সঙ্গে হবে বিসর্পণের থেকে, ঠিক আছে, একটু দ্রুততার সঙ্গে হবে বিসর্পণের থেকে। এটা কি হতে পারে? যে শিলাখণ্ড
জল সম্পৃক্ত অবস্থায় অভিকর্ষের টানে ধীর এবং দ্রুত গতিতে ভূমির ঢাল বেয়ে নিচে নামবে। ঠিক আছে, এর কতগুলো ভাগ আছে আমরা দেখি। এই প্রবাহের ভাগ কি কি আছে? এর প্রভাবের ভাগ আছে যে এই প্রবাহ সাধারণত ধীরেও হয়, দ্রুতও হয়। সলিফ্লাকশন মনে রাখবে যে এটি কোথায় হবে? যে তুষারের গলনের জন্য হয়। ঠিক আছে, বৃষ্টি বা বরফ গলা জল দ্বারা হতে পারে। আর এটা কি হবে? যে পর্যায়ক্রমে এমন ভাবে তৈরি হয় যেটা মানুষের কানের লতির ন্যায় গোলাকার অভিক্ষিপ্ত আকারে অবস্থান করে। এই যে এখানে দেখতে পাচ্ছ ছবি, যে সলিফ্লাকশন কিভাবে হয়। ঠিক আছে, এটা বছরে কত থেকে কত যেতে পারে? এটা একটু বেশি হতে পারে, 0.5 থেকে 5 সেমি বছরে এটা প্রবাহিত হয়। এখানে মনে রাখবে বরফ গলা জল এবং বৃষ্টির জলে হয় মানুষের কানের লতির ন্যায় নিচের দিকে নামে, বা নিচের দিকে যখন নামে দেখতে লাগে কানের লতির মতো মানুষের। বোঝা গেছে? আর প্রথম এই শব্দটা ব্যবহার করেছিল জেসি আন্ডারসন এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল। বোঝা গেছে যে সলিফ্লাকশন কোথায় হবে? সলিফ্লাকশন হবে বৃষ্টি এবং বরফ গলা জলের জন্য শিথিল শিলা নিচের দিকে নামবে। ঠিক আছে, সলিফ্লাকশন এরকম ভাবে হবে। আর একটা আছে কি, যে জেলিফ্লাকশন কোথায় হবে? সলিফ্লাকশন আমরা দেখলাম যে যেখানে বরফ গলা জল প্লাস বৃষ্টির জল হলো। আর জেলিফ্লাকশন কোথায় হবে? চির তুষার আবৃত অঞ্চলে। হতে পারে এটা। ঠিক আছে, আর এখানে শিথিল পদার্থ কি হবে? বরফ গলা জল সঙ্গে মিশে জলের সঙ্গে মিশে পর্বতের গা বরাবর নিচের দিকে নামবে। ঠিক আছে, এটা পেরিগ্লেসিয়ার অঞ্চলে হতে পারে।
এটা পেরিগ্লেসিয়াল, পরিহিমাবহ অঞ্চলে হয়। আগেরটা পড়লাম বৃষ্টি জলের সঙ্গে মিশবে প্লাস বরফ গলা জল, আর জেলি ফ্লাকশনে কি হবে, শুধুমাত্র চিরতুষার আবৃত অঞ্চলে বরফ গলা জলের সঙ্গে হবে। ঠিক আছে, বেশ। এখানে কে শব্দটা প্রথম ব্যবহার করেছিল? বাউলিগ। বাউলিগ প্রথম শব্দটা ব্যবহার করেছিল। আর এটা কোথায় দেখা যায়? সাইবেরিয়ার পার্মাফ্রস্ট অঞ্চলে এটা হয়। সাইবেরিয়ার পার্মাফ্রস্ট পার্মাফ্রস্ট অঞ্চলে হয়। ঠিক আছে, এরপরে আছে আমাদের প্রবাহর মধ্যে এই কটা হয়ে গেল কি ধীর প্রবাহ, এই দুটো কনজেলিফ্লাকশন আর সলিফ্লাকশন ধীর প্রবাহ হলো। আর এরপরে আছে কি দ্রুত প্রবাহ। দ্রুত প্রবাহের মধ্যে আছে কি, যে প্রথমে আছে মৃত্তিকা প্রবাহ। শুধুমাত্র মৃত্তিকা যখন মাটি সূক্ষ্ম দানা যখন জলের সঙ্গে মিশবে তখন নিচের দিকে নেমে আসলে তখন সেটাকে কি বলা হয়? মৃত্তিকা প্রবাহ। এখানে ছবি দেখতে পাচ্ছ মৃত্তিকা প্রবাহের। এটা একটু দ্রুততার সঙ্গে হবে আগের গুলোর থেকে। ঠিক আছে, এগুলো একটু দ্রুততার সঙ্গে হবে আগের গুলোর থেকে। একই কথা, মৃত্তিকা প্রবাহ মানে সূক্ষ্ম মৃত্তিকার কণাগুলো জলের সঙ্গে মিশে নিচের দিকে নামবে। এরপর আছে কি কর্দম প্রবাহ। কর্দম প্রবাহতে কি হবে? কর্দম প্রবাহতে কাদা মিশ্রিত জল নিচের দিকে নেমে আসবে। বছরে এটা একটু বেশি হয়, কত? 15 সেমি থেকে 4.2 মিটার পর্যন্ত হতে পারে। ঠিক আছে, কর্দম প্রবাহটা একটু দ্রুত, এটা 15 সেমি থেকে 4.2 মিটার পর্যন্ত হতে পারে। ঠিক আছে, কাদা মিশ্রিত জল। কর্দম প্রবাহকে এইখানে ইংরেজিগুলো বলা হয়েছিল যে মৃত্তিকা বিসর্পণ হবে সয়েল ক্রিপ, ইংরেজিগুলো বলা হয়নি, সয়েল ক্রিপ। তারপরে ট্যালাস বিসর্পণ হবে ট্যালাস ক্রিপ। এখানে শিলা বিসর্পণের মধ্যে হবে রক ক্রিপ। তারপর শিলা হিমবাহ বিসর্পণের ইংরেজি হবে রক গ্লেসিয়ার ক্লিপ। রক গ্লেসিয়ার ক্রিপ। আর এইখানে প্রবাহর ইংরেজি হলো ফ্লো। ফ্লোটা একটু দ্রুত। সলিফ্লাকশন জেলিফ্লাকশন এর ইংরেজি এটাই, এটা হবে আর্থ ফ্লো। মৃত্তিকা প্রবাহের ইংরেজি হলো আর্থ ফ্লো। তারপরে কর্দম প্রবাহ ইংরেজি হবে মাড ফ্লো। আর অবস্কর প্রবাহের ইংরেজি হবে ডেব্রিস ফ্লো। অবস্কর প্রবাহতে কি হবে? আবহবিকার জাত প্রচুর পরিমাণে পদার্থগুলো এখানে নিচের দিকে নেমে আসবে। ঠিক আছে, এখানে আবহবিকার জাত প্রস্তরখণ্ড, শিলাখণ্ড, অপেক্ষাকৃত ছোট দানার বালি সম্বন্ধ মানে সব মাটি কাদা যা আছে সব যখন একসঙ্গে নেমে আসবে তখন তাকে বলা হয় ডেব্রিস ফ্লো। এখানে মাটি কাদা শিলা নুড়ি বালি কাকড় যা আছে সব এখানে নিচের দিকে নেমে আসবে। ঠিক আছে, এর জন্য আবার ভূমিকম্পও হতে পারে। এটাকে বলা হয় অবস্কর প্রবাহ। এখানে ছবি দেখতে পাচ্ছ যে এখানে সমস্ত কিছু নেমে এসছে। এখানে একটা জায়গায় হয়েছিল তার ছবিও দেখতে পাচ্ছ। বেশ, অবস্কর প্রবাহ হলো। এরপর আছে এগুলো একটু দ্রুত। এরপর আছে কি আমাদের ধস, এটা আরো দ্রুত। ধসকে ইংরেজিতে বলা হয় স্লাইড। ঠিক আছে, ধসটা হবে কি স্লাইড। ধসটা আরো দ্রুত হয়। এই ধস
এতটা দ্রুত হয় যে চারপাশের এলাকা কেঁপে ওঠে, আবার অনেক প্রাণহানিও হতে পারে। ঠিক আছে, অনেক প্রাণহানিও হতে পারে। এটা কি হবে? দ্রুত গতিতে পাহাড়ের ঢাল বরাবর শিলাখণ্ড, রেগোলিথ, আবহবিকারজাত পদার্থ নিচে নামবে দ্রুত গতিতে। ঠিক আছে, এর অনেক কটা ভাগ আছে, সে ভাগগুলো এক এক করে দেখি। দেখো এখানে অবস্কর ধসের ইংরেজি হলো যে ডেব্রিস স্লাইড। এর ইংরেজি কি? যে ডেব্রিস স্লাইড। এখানে প্রচুর পরিমাণে যে ক্ষয়িত জিনিসগুলো ছিল সেইগুলো হঠাৎ করে দ্রুততার সঙ্গে অনেকটা নিচে নেমে আসবে, জলের সঙ্গেও মিশবে এখানে। ঠিক আছে, জলের সঙ্গেও মিশবে। এখানে প্রায় এর বিস্তার প্রায় 1 কিমি থেকে 500 মিটার হতে পারে বিস্তার। মানে এতটা এলাকা জুড়ে এই ধস হতে পারে। ঠিক আছে, এতটা এলাকা জুড়ে হবে। ঘন্টায় প্রায় 100 মাইল পার ঘন্টায় এটা প্রবাহিত হয়, 100 মাইল পার ঘন্টায়। তাহলে বুঝতে পারছো যে কতটা স্পিডে হবে। এর জন্য অনেক মানুষ মারাও যায়। বোঝা গেছে? এর জন্য অনেক মানুষ মারাও যায়। জলের সঙ্গে কাদা, বালি, নুড়ি সমস্ত মিশে এতটা দ্রুততার সঙ্গে নেমে আসবে, অর্থাৎ এটা কি দ্রুত, প্রচন্ড দ্রুত আবহবিকার জাত পদার্থ, রেগোলিথ সব নিচে, পর্বতের নিচে নামবে। ঠিক আছে, এরপর আছে কি শিলাধস মানে কি? এখানে দেখতে পাচ্ছ ছবি, যে এখানে কিছু শিলা কি হয়েছে, নিচের দিকে নেমে গেছে। এখানে কিছু শিলা এরকম নিচের দিকে নেমে গেছে, এইগুলোকে বলা হয় শিলাধস, অর্থাৎ রক স্লাইড। এটাকে বলা হয় কি? রক স্লাইড। ঠিক আছে, রক স্লাইডে কি হবে, যে শিলার দারণ বা ফাটল বরাবর শিলাখণ্ড নিচে নেমে আসবে। শিলার ফাটল দারণ বরাবর শিলাখণ্ড নিচে নেমে আসবে। এখানে শুধুমাত্র শিলার খণ্ড নেমে আসবে। ছবি দেখতে পাচ্ছ, এই যে শিলাখণ্ড নিচে নেমে এসছে। ঠিক আছে, বেশ। এরপর আছে আমাদের ধস হয়ে যাওয়ার পরে আছে, এই যে এখানে আরো শিলাধসের ছবি দিয়েছি। এটা হলো ছোট ছোট শিলাখণ্ড নিচের দিকে নামলো। এটা শিলাধস নয়, এটা হবে প্রস্তরচায়ী স্খলন। এখানে কি হয়? প্রস্তরচায়ী স্খলনের ইংরেজি হবে ব্লক স্লাইডে কি হবে, এরকম একটা শিলাখণ্ডই টোটাল এলাকা জুড়ে শিলাখণ্ডই নেমে আসবে। ঠিক আছে, একটা দুটো নয়, অনেক কটা শিলাখণ্ড একসঙ্গে একটা যে স্ট্রাকচার তৈরি করেছিল একটা ব্লক অনুযায়ী টোটাল এলাকাটাই নেমে এসছে। দেখো, টোটাল এলাকাটাই নেমে এসছে নিচের দিকে। ঠিক আছে, এখানে যেমন নিচের দিকে নেমে এসে, এটাকে বলা হয় কি? ব্লক স্লাইড।
এটাকে বলা হয় ব্লক স্লাইড। এরপরে আছে আমাদের স্লাম। স্লাম কাকে বলা হয়? স্লাম। এরপরে আছে আমাদের স্লাম। স্লাম বলতে কি বোঝায়? যে এটা একটা কি হবে, আবর্তন করতে করতে নিচের দিকে নামে। ঠিক আছে, এটা কি হবে, আবহবিকারজাত পদার্থ, আবহবিকার শিলাখণ্ড যা থাকবে আবর্তন সহকারে আবর্তন সহকারে নিচের দিকে নামবে। আবর্তন সহকারে মানে কি, একটু ঘুরতে ঘুরতে। ঠিক আছে, এবার ছবিটা দেখলে বুঝতে পারবে আবর্তন কি করে হচ্ছে। দেখো, এই যে এই অংশটা, এই যে এই অংশটা হঠাৎ করে কিন্তু নামেনি। এটা কি হচ্ছে, এরকম করে আবর্তন করতে করতে নিচের দিকে নামছে। এটাকেই বলা হয় কি, স্লাম। ঠিক আছে, এই যে এই অংশটা উপরে ছিল, এই বরাবর ছিল, এটা কি হয়েছে, নিচের দিকে নেমে গেছে। এটা কেমন করে নেমেছে? এটা এরকম করে নেমেছে। ঠিক আছে, আবর্তন করে, এটা আবর্তন করে নেমেছে, অর্থাৎ এইরকম সোজা নেমে যায়নি। এটা কেমন করে নেমেছে, এইখান থেকে শুরু হয়েছে, এটা একটা জায়গা, এটা একটা জায়গা, এই জায়গায় এরকম একটা শিলা এখান থেকে যখন ক্ষয় হয়েছে, তখন এইরকম ধীরে ধীরে এরকম নেমেছে। ঠিক আছে, একটা ঢালু তল বরাবর ঘুরতে ঘুরতে নিচের দিকে নেমেছে। এখানে দেখতে পাচ্ছ ছবি, এগুলোই হলো স্ল্যাম। স্ল্যাম। ঠিক আছে, আর এইগুলো কি, একটা একক আবর্তন হতে পারে, একবারই একটা নিচের দিকে নেমে গেছে একবারই আবর্তন করে। আর কি আছে, অনেক কটা স্লাইডে ভাগ হয়ে বহু আবর্তনের ফলেও নামতে পারে। আর ক্রমপর্যায়ে আবর্তন, একবার এইভাবে নামছে একবার এইভাবে নামছে, এইভাবেও নামতে পারে। অর্থাৎ অনেক কটা আবর্তন হলে তাকে ক্রমপর্যায়ে আবর্তন বলা হয়। তাহলে স্লাম্প মানে কি, এখানে মনে রাখবে যে আবর্তনীয় হবে, আবর্তন করবে। বেশ, এরপরে আছে আমাদের আর একটা পুঞ্জিত ক্ষয়ের আছে, এটাকে বলা হয় প্রপাত। প্রপাত কি হবে? প্রপাতটা হবে আরো দ্রুত, হঠাৎ করে ধপ করে নিচের দিকে নেমে পড়বে, হঠাৎ করে ধপ করে নিচের দিকে নেমে পড়বে। ঠিক আছে, এটাকে বলা হয় প্রপাত। এখানে কোনো মাধ্যমই লাগবে না, এখানে নিচের কোনো মাধ্যমই লাগবে না। তাহলে প্রপাত কি হবে? প্রপাতকে বলা হয়, ইংরেজিতে বলা হয় ফল। ইংরেজিতে বলা হয় ফল। এই প্রপাত কি হবে? কোনো প্রকার মাধ্যম ছাড়াই হঠাৎ নিচে নামবে, কোনো প্রকার মাধ্যম ছাড়াই হঠাৎ নিচের দিকে নেমে যাবে। এখানে কোনো মাধ্যম লাগবে না। আমি দেখাচ্ছি উদাহরণে, ছবি দেখতে পাচ্ছ যে এইখানে এই যে প্রপাত যে হয়েছে, এই যে এই অংশটা, এই যে শিলাখণ্ডটা, এটা ওপর থেকে একদম ধপ করে নিচের দিকে নেমে গেছে। ঠিক আছে, কোনো মাধ্যম ছাড়াই নিচের দিকে নেমে গেছে, এই অংশটা নিচের দিকে নেমে গেছে কোনো মাধ্যম ছাড়া, অর্থাৎ তলদেশের কোনো অংশ লাগেইনি। আগের গুলো কি হচ্ছিল, গড়ি গড়ি নামছিল। এইখানে দেখো যে এই অংশটা কোনো মাধ্যমই লাগেনি, হঠাৎ করে এখান থেকে উঁচু থেকে এখানে নিচে পড়ে গেছে। এটাই হলো প্রপাত। ঠিক আছে, এটাই হলো প্রপাত। যদি শিলাখণ্ড প্রপাত হয়, যদি শিলাখণ্ড প্রপাত হয় তখন তাকে বলা হয় শিলাপ্রপাত। যদি মৃত্তিকার মধ্যে হয় তাহলে তাকে বলা হয় কি, মৃত্তিকা প্রপাত। আর যদি অবস্কর হয়, মৃত্তিকা গাছপালা অনেক কিছু একসঙ্গে মিশে থাকে, তখন তাকে বলা হয় কি, অবস্কর প্রপাত। ঠিক আছে, আর একটা এখানে মনে রাখবে যে টপল। প্রপাত মানে বললাম কোনো মাধ্যম ছাড়াই নিচের দিকে নামবে। টপল বলতে কি বোঝায়, যে নদী উপত্যকা বা নদীর কাছাকাছি যেখানে শিলা ক্ষয় পেয়ে হঠাৎ করে নদীতে পড়ে যায়। ঠিক আছে, এখানে নদীর তীরে শিলা যখন ভেঙে হঠাৎ করে নদীতে পড়ে যায়, এটাকে বলা হয় কি,
টপল, টপলটা মনে রাখবে, নদীর তীরে উপরের অংশে শিলার প্রসারণজনিত ফাটলের সৃষ্টি হয়। শিলা বা মৃত্তিকা দুর্বল ও শিথিল হয়ে পড়ে, ঠিক আছে, ফলে শিলা মৃত্তিকা, ধরে নাও এই যে এটা একটা অংশ, এটা নদী যাচ্ছে এই জায়গাটা দিয়ে, এটা নদীর উপত্যকা, ঠিক আছে, এটা নদী উপত্যকা। এবার এই বরাবর শিলা ভেঙে গেল, এই বরাবর শিলা ভেঙে গেল, তখন এই শিলাটা টোটালি এখান থেকে ভেঙে নিচের দিকে নেমে যাবে, এটাকে বলা হয় কি, টপল, ঠিক আছে, কোনো মাধ্যম ছাড়াই হঠাৎ করে নিচের দিকে নেমে যাবে, এইটাকেই বলা হয় টপল। আর প্রপাত কয় ভাগে ভাগ করা যায় বললাম, যদি মৃত্তিকা নিচের দিকে নামে তখন তাকে বলা হয় মৃত্তিকা প্রপাত, যেটাকে বলা হয় ইংরেজিতে কি বলা হয়, সয়েল ফল, মৃত্তিকা প্রপাত, কোনো প্রকার মাধ্যম ছাড়াই নিচে নেমে যাবে। 2 নম্বর কি, শিলাপ্রপাত, শিলাপ্রপাতকে ইংরেজিতে বলা হয় রক ফল। আর আরেকটা আছে, এখানে শুধু শিলা নামবে, আর একটা আছে কি, যে শিলা মাটি সব একসঙ্গে নামবে, যেটাকে বলা হয় অবস্কর প্রপাত, ঠিক আছে। এই অবস্কর প্রপাতের ইংরেজি কি হবে, ডেব্রিস ফল, এখানে গাছপালা সব একসঙ্গে নিচের দিকে নেমে যাবে, এটাকে বলা হয় কি, ডেব্রিস ফল। তাই আমরা কি বলতে পারি, যে প্রথম থেকে একবার যদি বলি যে বিসর্পণ খুব ধীরে ধীরে হয়, প্রবাহটা একটু বেশি, ধসটা প্রবাহ থেকে আরো বেশি, তারপরে প্রপাত, আর স্লাম তো আলাদা একটা ক্যাটাগরি, যেটা আবর্তনের সহকারে নিচের দিকে নামবে, ঠিক আছে। এই পয়েন্ট যেখানে করলাম, এই যে পয়েন্ট কটা যে করলাম, এগুলো কিন্তু মনে রাখবে। প্রথমে আসবে বিসর্পণ, বিসর্পণের থেকে গতিবেগ বেশি, প্রবাহের থেকে গতিবেগ বেশি, এখানে কি, প্রবাহের পরে ধস, তারপরে গতিবেগ বেশি কার, ফল বা প্রপাত, হঠাৎ করে নেমে যাবে। বিসর্পণকে ইংরেজিতে বলা হয় ক্রিপ, প্রবাহকে বলা হয় ফল, ধসকে বলা হয় স্লাইড, আর আরেকটা ফল। আর আরেকটা এক্সেপশন যেটা বললাম, এটা হলো স্লামটা হলো রোটেশন করে করে নিচের দিকে নামবে, রোটেশন বা আবর্তনীয় হবে, ঠিক আছে। তবে আমাদের পুঞ্জিত ক্ষয় হয়ে গেল, এরপরে আমরা করব নদী সংক্রান্ত যে বিষয়গুলো আছে, নদীর ক্ষয়কাজ, সঞ্চয় কাজ এবং নদীর বিভিন্ন শ্রেণীবিভাগ, সেগুলো সম্পর্কে। ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর বন্ধুদেরকেও জানিও। এইরকম সিলেবাস ভিত্তিক সম্পূর্ণ ক্লাস আমি তোমাদের যতটা সম্ভব করানোর চেষ্টা করব। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।